আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ো, সেমিস্টার 4 দেবে, তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 শেষ হয়েছে। আমি প্রত্যেকটা যে তোমাদের ইউনিট, সেখানে সমস্ত ধরনের কোশ্চেন আলোচনার পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন দেব বলেছিলাম, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুচ্ছ একসাথে দেব বলেছিলাম। তার শুধুমাত্র প্রথম ইউনিটটা দেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় ইউনিট থেকে আমি গুরুত্বপূর্ণ 5 নম্বরের, 3 নম্বরের এবং 2 নম্বরের কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। আবারও বলবো, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে পুরানো যে নোটসগুলো আছে তার পিডিএফগুলো অবশ্যই কালেক্ট করে নিও। আর শুধুমাত্র পিডিএফগুলো দেখলেই হবে না, কারণ আমি ক্লাসের মধ্যেই বলি যে কোন অংশটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন অংশটা তোমাদেরকে লিখতেই হবে, কোন প্রশ্নের কত নাম্বারের জন্য কিভাবে লিখতে হবে, কোন ছবিটা লাগবে। যেহেতু ক্লাসেই সমস্ত কথা বলা হয়, তাই অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো প্রথমে 5 নম্বরের কোশ্চেন, তারপরে 3 নম্বরের কোশ্চেন, তারপরে 2 নম্বরের প্রশ্ন। দেখো, এখানে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ। সেখানে আছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বিবরণ দাও। 2তে আছে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বিবরণ দাও। 3-এ আছে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের, এখানে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 4-এ সমুদ্র তরঙ্গের এবার হচ্ছে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বিবরণ দাও। এবং এখানে সবগুলোই তোমরা দেখো সচিত্র, তাহলে নদী, সমুদ্র তরঙ্গ এই দুটোরই ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ চাওয়া হয়েছে। এছাড়া 5-এর দাগে আছে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বিবরণ দাও। এই 5টি কোশ্চেন তোমাদেরকে কিন্তু করতেই হবে। এছাড়া তোমরা যেগুলো বায়ুর ক্ষয় কাজের প্রক্রিয়া বা বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ুর সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো আছে, সেগুলো সমস্তই 3 নম্বরের প্রশ্নে পাবে। তো এখানে সরাসরি চলে যাচ্ছি, যেটির প্রশ্নমান 3 আছে। দেখো, 3 নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, নদীর বহন কাজের প্রক্রিয়াগুলি। তাহলে এখানে শুধুমাত্র ক্ষয়কার্যের প্রক্রিয়া, অর্থাৎ জলপ্রবাহ, ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ। বহন কাজের প্রক্রিয়া, যেগুলো ভাসমান, লম্ফদান, গড়ানো, আকর্ষণ প্রক্রিয়া। জলপ্রপাতের পশ্চাৎপসরণ কিভাবে ঘটে? এই জলপ্রপাতের এই অংশটা ভাঙতে ভাঙতে যখন পিছনের দিকে পিছিয়ে যায়, জলপ্রপাতের জলটা পড়ে এখানে যে গর্তের সৃষ্টি হয় এবং এই অংশটা এগিয়ে থাকে, এটা ভেঙে গেলেই তখনই জলপ্রপাতটা পিছিয়ে গেল। এটাই হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎপসরণ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গড়ে ওঠে? তোমাদের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা সেটা ছবি সহ বোঝানো হয়েছে। 5-এর দাগে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 3টি কারণ। নদীর মোহনায় যে বদ্বীপ সৃষ্টি হয় তার অনেকগুলি কারণ আছে। নদী যদি ধীর ঢালে গিয়ে সমুদ্রে মেশে, মহিষপান অঞ্চল যদি প্রথম অংশটা বেশ মৃদু ঢালে গিয়ে গভীর সমুদ্রে মেশে। এছাড়া নদী যদি অনেকটা সমভূমি অঞ্চলের উপর দিয়ে আসে, তখন নদী বাহিত পলি বালির পরিমাণ বেশি হয়। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার কারণ তোমরা অনেকগুলোই পড়েছো, 3টে কারণ আসতে পারে 3 নম্বরের জন্য। এরপরে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের প্রক্রিয়া, এখানেও প্রক্রিয়াগুলি উল্লেখ করতে হবে এবং প্রক্রিয়াগুলির সংজ্ঞা লিখতে হবে। তরঙ্গ কর্তৃত মঞ্চ কিভাবে তৈরি হয়, অর্থাৎ একটা অংশে এই অংশটাতে সমুদ্র জল আছে, কোথাও একটা দুর্বল শিলাস্তর ক্ষয় করে এখানে গর্তের সৃষ্টি করলো। এরপরে এই অংশটা ঝুলতে থাকবে, তারপরে যখনই এই গর্তের পরিমাণটা বাড়বে এই অংশটা পিছিয়ে যাবে এবং এই অংশটা পিছিয়ে যে ভেঙে পড়বে, ফলে এখানে মঞ্চের সৃষ্টি হবে। তোমাদের সমুদ্র তরঙ্গ কর্তৃত মঞ্চ কিভাবে গঠিত হয়, তোমাদের যেটা লং কোশ্চেন, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেখানে করা আছে একদম ছবি সহ, তোমরা সেগুলো সব দেখে নেবে। বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়া, কি কি প্রক্রিয়াতে ক্ষয় করে এবং প্রক্রিয়াগুলি সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে, অর্থাৎ প্রক্রিয়াগুলির সংজ্ঞা লিখতে হবে। বায়ুর বহন কাজ, ক্ষয় কাজের যেমন প্রক্রিয়া, বহন কাজেরও প্রক্রিয়া।
দেখো তোমরা, আমি লং কোশ্চেনে কিন্তু বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেভাবে দিইনি। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে আছে, ফলে আমাকে এখানে বায়ুর কাজের কিন্তু একটু তোমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এবং এই বায়ুর কাজের ফলে গঠিত যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলি আলাদা আলাদা করে পড়বে। কারণ বায়ুর সঞ্চয় কাজের ফলে তো বালিয়াড়ি, বায়ুর ক্ষয় কাজের ফলে মূলত গৌড়, ইয়ারদাং, জুগেন। আমি এটা লং কোশ্চেনের মধ্যে রাখিনি, তোমরা দেখতেই পাচ্ছ, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। সেটা লং কোশ্চেনের মধ্যে আছে, সেটা হচ্ছে নদী, সমুদ্র তরঙ্গ আর বায়ু ও জলধারার মিলিত কাজ। সোয়াস এবং ব্যাকওয়াসের তিনটি পার্থক্য। এই যে পার্থক্য শুরু হলো, এরপরে প্রত্যেকটি কোশ্চেনেই তোমরা পার্থক্য দেখতে পাবে এবং এই পার্থক্য দেওয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিরকম না, সোয়াস, ব্যাকওয়াস এগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। আমি এখানে যখন তিনটি পার্থক্য বলছি তখন তোমরা নিশ্চয়ই সংজ্ঞা লিখবে এবং তার যে বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে, তবে তো তিনটে পার্থক্য হবে। তাহলেই কিন্তু যদি আলাদা করে 2 নম্বরের প্রশ্ন আসে সেটা হয়ে যাবে। এছাড়া দিয়েছি ইয়ারদাং ও জুগেনের তিনটি পার্থক্য। স্ট্যাক, স্ট্যাম্প, ইয়ারদাং, জুগেন। যেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে, জুগেন আমরা জানি গৌড় যেমন একটা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো, এর মাথায় আবার শুরু হয়ে আবার এই রকম ভাবে পরপর উপর উপর যখন ভূমিরূপটা গড়ে ওঠে সেটা হচ্ছে জুগেন। আর ইয়ারদাং এইভাবে কঠিন শিলাস্তর, তারপরে একটা খাত থাকবে, তারপরে আবার খাতটাতে হচ্ছে কেটে গর্তের সৃষ্টি করবে, আবার কোমল শিলাস্তর। তোমাদেরকে উদাহরণে দেখবে, মানে বোঝানোর সময় বলা আছে, যেরকম তোমাদের হাই বেঞ্চ, লো বেঞ্চ, হাই বেঞ্চগুলো যেরকম শিরার আকারে থাকে সেরকম। স্ট্যাক, স্ট্যাম্প, বুঝতেই পারছো, সামুদ্রিক খিলানের একটা অংশ ধসে পড়লে স্ট্যাক, তারপরের অংশ আরো ছোট হয়ে গেলে সেটা হচ্ছে স্ট্যাম্প। স্পিড এবং পুরোদেশীয় বাঁধের পার্থক্য, এগুলো তোমরা সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয় কাজে ভূমিরূপগুলো পড়েছো, তাই সেখান থেকে সুন্দর লিখে নিতে পারবে। বারখান এবং শিব বালিয়াড়ির পার্থক্য, এখানে তোমাদেরকে বারখানটাও টোটাল জানতে হবে, শিব বালিয়াড়িটাও টোটাল জানতে হবে। বারখান কি তির্যক বালিয়াড়ির একটা রূপ যখন অর্ধচন্দ্রাকারে অবস্থান করে। এরকম ভাবে বাতাস প্রবাহিত হচ্ছে বায়ুর প্রবাহ পথে, এইভাবে যখন আড়াআড়ি ভাবে বালির স্তূপ, তখন সেটা হচ্ছে বারখান। আর শিব বালিয়াড়ি বায়ু প্রবাহিত হচ্ছে তার মাঝখানে দৈর্ঘ্য বরাবর, সেটা হচ্ছে শিব বালিয়াড়ি। দৈর্ঘ্য বরাবর বালিয়াড়ির একটা রূপ হচ্ছে শিব বালিয়াড়ি, যখন লম্বায় অনেকটা বেশি হবে, দীর্ঘ হবে, তখন সেটার নাম হচ্ছে শিব। পেডিমেন্ট এবং বাজাদার পার্থক্য, বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে 15 দাগে পেডিমেন্ট, এখানে পেডিমেন্ট, মেন্ট অর্থ মাউন্ট বা পর্বত, আর পেডি হচ্ছে পাদদেশ, পাদদেশের যে ভূমিরূপ, পর্বতের পাদদেশের যে ভূমিরূপ সেটা হচ্ছে পেডিমেন্ট, এটা ক্ষয়ের ফলে হয়। আর বাজাদা হচ্ছে পার্বত্য অঞ্চলে সঞ্চয় কাজের ফলে, অর্থাৎ এই হচ্ছে পেডিমেন্ট, পেডিমেন্টটা একটু খাড়াই হবে আর একটু উপরে, আর বাজাদা হচ্ছে তলায় গড়ে ওঠা এই সমভূমি। এটা পর্বত, পেডিমেন্ট একদম পাদদেশ অঞ্চল থেকে, এটার তুলনামূলক উচ্চভূমি, বাজাদা তলায় পলল শঙ্কু জমে যে ভূমিরূপ বা সমতল ভূমি গঠন করে। মোনাডনগ ইনসেলবার্গের পার্থক্য, প্রপাতকূপ, মন্থকূপের পার্থক্য, ভেন্টিফ্যাক, ড্রেইকান্টারের পার্থক্য। একদিকে যখন তীক্ষ্ণ ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে একদিকে তীক্ষ্ণ নাটের মতো যখন ভূমিরূপ তৈরি হয় তখন ভেন্টিফ্যাক, এটা 3 দিকে তীক্ষ্ণ হলে তখন ড্রেইকান্টার। গঠনকারী, বিনাশকারী তরঙ্গ, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। যখন ব্যাকওয়াশ অর্থাৎ যেটা ফিরে যাচ্ছে সে যখন দুর্বল হবে তখন উপকূলভাগ গঠন হবে, আর ব্যাকওয়াশ যখন মানে যেটা সোয়াস যেটা আসছে তার তুলনায় ব্যাকওয়াশের শক্তি যেটা আসছে তার তুলনায় যেটা ফিরে যাচ্ছে তার শক্তি যদি বেশি হয় তখন উপকূলের ক্ষয় করবে, সেটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। এছাড়া তোমরা গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য এটা একদম ক্লাস 10 থেকেই পড়ে আসছো। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলি। 2 নম্বরের প্রশ্নগুলি দেখো, তোমরা বলছো 2 নম্বরের প্রশ্নগুলো লিখে দিতে, তাহলে চ্যাপ্টারগুলো শেষ করতে, মানে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যদি লিখে দিই তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। নদী খাত এবং উপত্যকার 2টি পার্থক্য, 2 নম্বরের প্রশ্নে 2টি পার্থক্য। আদর্শ নদী কাকে বলে, উদাহরণ দাও।
নদীগ্রাস কি? নদীগ্রাস হচ্ছে এই একটা জলবিভাজিকা, এপাশ দিয়েও একটা নদী গেছে, এপাশ দিয়েও একটা নদী গেছে। এই সবল নদীর দুর্বল নদীর যে জলটা একই হিমবাহ থেকে জলটা পাচ্ছে, যদি এই দিকে জল বেশি যেতে না দিয়ে এ এমন ভাবে মাথার দিকে ক্ষয় করবে, বরং এর জলটাও কিছুটা এদিকে সঞ্চালিত করবে, এটাকেই বলছে নদীগ্রাস। নদী বর্তন, বিভিন্ন ঋতুতে নদীতে যে জলের পরিমাণের তারতম্য ঘটে সেটাই হচ্ছে নদী বর্তন। অনুগামী নদী তাতে এসে পরবর্তী নদী মেশে, আর এই পরবর্তী নদীতে অনেক সময় ঢালের বিপরীতে নদী প্রবাহিত হতে দেখা যায়। অনুগামী বা নদীর বিপরীতে, তার নাম বিপরা নদী। এগুলো নদীর শ্রেণীবিভাগ বললে একটা ক্লাস করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পলল শঙ্কু, যখন উচ্চগতি বা পার্বত্য প্রবাহ থেকে নদী নেমে আসে, অনেকটা জায়গা পেয়ে গেলে এভাবে ছড়িয়ে যায়। শঙ্কু আকৃতির যে ভূমিরূপ, তার যে ক্ষয়িত পদার্থ সঞ্চিত করে শঙ্কু আকৃতির যে ভূমিরূপ গঠন করে সেটা হচ্ছে পলল শঙ্কু। ষষ্ঠ ঘাতের সূত্র, যদি নদীর ঢাল বৃদ্ধি পায় তখন তার গতিবেগ বৃদ্ধি পাবে, আর গতিবেগ যদি দুগুণ বৃদ্ধি পায় সেই অনুপাতে তার বহন ক্ষমতা বাড়বে কত? 64 গুণ, যেটা 2⁶। এটাকেই বলছে ষষ্ঠ ঘাতের সূত্র। দেখে নাও তোমরা একটু। এখানে গতিবেগ দুগুণ, বহন ক্ষমতা 64 গুণ, অর্থাৎ 2⁶ এই হারে বেড়েছে, এটাকে বলছে ষষ্ঠ ঘাতের সূত্র। স্পিট ও টম্বলর দুটি পার্থক্য। স্পিট তো এইরকম ভাবে স্থলভাগ থেকে একটা লাইন বা বাঁধ এগিয়ে যাবে, আর টম্বল আরেকটা দ্বীপের সঙ্গে যখন যুক্ত হবে তখন এই বাঁধটাকেই বলা হবে টম্বল। এটাও সমুদ্র তরঙ্গের যে ভূমিরূপ সমূহ, কাজের ফলে ভূমিরূপ সমূহ, সেখানে সমস্ত আলোচনা করে দেওয়া আছে। অপসারণ সৃষ্ট গর্তকে কাতারা বলে কেন? কাতারা এমন একটি অপসারণ সৃষ্ট গর্ত যে সেটি একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, এবং এর ফলে অপসারণ সৃষ্ট সমস্ত গর্তকেই একটু যদি সে বড় হয় তখন তাকে কাতারা বলে। গৌর কাকে বলে? বায়ুর কাজে তোমরা পেয়ে যাবে। বালিয়াড়ির সংজ্ঞা দাও। যখন বায়ুবাহিত বালি একসঙ্গে সঞ্চিত হয়ে বালির স্তূপাকারে এক জায়গায় জমা হয় তখন তাকে বালিয়াড়ি বলে। প্লায়া কাকে বলে? মরুর অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া। অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ার পার্থক্য। অবঘর্ষ সে বায়ু বলো নদী বলো, বাহিত প্রস্তরখণ্ডের দ্বারা যখন ভূমিভাগের ক্ষয় সেটা অবঘর্ষ, এবং অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর কাজের ফলে মন্থকূপ গঠিত হয়। আর ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ প্রক্রিয়াটা দুটো পাথরখণ্ড বা দুটো নুড়ি পরস্পরের মধ্যে ঠোকাঠুকি লেগে চূর্ণ বিচূর্ণ হবে। ক্যাটারেক্ট জলপ্রপাতেরই একটা রূপ। ক্যাটারেক্ট, কাসকেড সমস্ত আলোচনা করা আছে। স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি। বন্যার সময় নদীর দুকুল ছাপিয়ে বন্যা হয়, তখন তার নদীর যে উপত্যকা অঞ্চল, নদীর যে অংশটা দিয়ে জল যাবে সেই অংশটা বাদ দিয়েও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। এই দুকুল ছাপিয়ে যে বন্যার সৃষ্টি হচ্ছে, এই তীরবর্তী অঞ্চলগুলো হচ্ছে প্লাবনভূমি, আর এই ধারে যে বাঁধটা অর্থাৎ দুই পাড়ের উঁচু অংশ আরো বেশি উঁচু হয়ে যায় তাকে বলে স্বাভাবিক বাঁধ। তোমরা পার্থক্যগুলো দেখে নিবে। নদী মঞ্চ কাকে বলে? নদী মঞ্চের ছবি করা আছে, কাকে বলে? ঠিক এইরকম ভাবে ধাপে ধাপে দুটো পাশে যখন নদী, এই মাঝের অংশে নদী প্রবাহিত হচ্ছে, দুপাশে যখন এরকম ধাপ সৃষ্টি করে তখন তাকে বলে নদী মঞ্চ। ক্ল্যাপোটিস কি? ক্ল্যাপোটিস ওই যে সম্মুখ তরঙ্গ আসছে উপকূলের দিকে, পশ্চাৎ তরঙ্গ উপকূল থেকে ফিরে যাচ্ছে, দুটোই ধাক্কা লাগলে এমন একটা শব্দ হয় যেন দু হাতে তালির মতো, একে বলে ক্ল্যাপোটিস। জিও কাকে বলে? জিও হচ্ছে ভৃগু, যেটা সমুদ্র, এই দিকটা ধরো স্থলভাগ, এদিকে জল আছে, একটা কোনো দুর্বল জায়গায় গর্ত করতে পেরেছে, এই গর্তের মধ্য দিয়ে জলটা তলায় তলায় ভেতরে ভেতরে চলে যাবে এবং এখানে ফোয়ারার মতো বেরোবে, একে বলছে ব্লোহোল। এক সময় এই যে ছাদটা আছে এই ছাদটা ধসে পড়বে, এই যে চ্যানেলটার মতো চলে গেছে এটাকে বলছে জিও। রিয়া উপকূল কাকে বলে? নদী তীরবর্তী অঞ্চলে রিয়া উপকূল দেখা যায়, ভূমিভাগের অবনমন বা ভূমিরূপের নিমজ্জনের ফলে রিয়া উপকূল সৃষ্টি হয়। রিয়া এবং ডালমেসিয়ান, ফিয়র্ড,
প্রত্যেকটার পার্থক্য সহ সংজ্ঞা, ছবি সমস্ত কিছুই করে দেওয়া আছে। আমার যে লং ভিডিওর ক্লাসগুলো আছে সেটা দেখে নিবে। ভ্যালি ট্রেন, আউটওয়াশ প্লেন যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলে ভ্যালি ট্রেন। তাহলে তোমরা সম্পূর্ণটা একবার দেখে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই হচ্ছে তোমরা সাজেশন চাও, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করার কোনো দরকার নেই। 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সমস্ত কিছু এর মধ্যে আছে। এই 3 নম্বরের প্রশ্নেই বায়ুর কাজ এমন ভাবে আছে, তোমার যদি বায়ুর কাজ ব্লক কোশ্চেনে আসে সেটাও তোমরা লিখতে পারবে। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তাহলে এই ছিল আজকের উপস্থাপনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমার কাছে যেমন আজকের এই কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ, তোমার বন্ধুদের কাছেও একই রকম গুরুত্বপূর্ণ হবে, তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আশা করব এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। নিচে যদি হাই পয়েন্টটা দেখায় সেটাও কিন্তু যোগ করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে। টাটা।